গেটের দরজার সম্মুখে। ভেতরে ঢুকবে নাকি ঢুকবে না সেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মেয়েটা। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই খুলে গেল দরজাটা। মেয়েটা প্রথমে ভরকে গেলে পরক্ষণে সামনে নিল নিজেকে। চোখ তুলে সম্মুখ পানে তাকিয়ে দেখলো জাঙ্কুক হাসি মুখে দাঁড়িয়ে আছে। এই আমতা আমতা করতেই শুরু করে। সে কিছু বলার আগে জাঙ্কুক বলে, এত দেরি করলে কেন? সেই কখন থেকে তোমার অপেক্ষা করছি। আপনার সাথে কথা বলার বড়জোর 15 মিনিটের মধ্যে এসেছি আমি। এটা দেরি? তোমার অপেক্ষার কাটানো প্রত্যেকটা মুহূর্ত যে কতটা ব্যথাদায়ক তা যদি তুমি একবার বুঝতে, তবে আর আমাকে এমন কোনো প্রশ্ন করতে না। এবার জাঙ্কুক দরজা থেকে সরে আসে। ভেতরে এসো। ভেতরে গেল। কাঁধ ব্যাগটা বসার কক্ষের সোফায় রাখতেই তাকে তাড়া দিল জাঙ্কুক। বসবি পরে, আগে রান্নাঘরে চলো। রান্নাঘরে কেন যাবো? আমি কিন্তু রান্না একদম পারি না। আপনি যদি আমাকে এখানে এনে রান্না করার উদ্দেশ্য নিয়ে এনে থাকেন তাহলে বলে রাখি আপনি ভুল স্থানে ভুল কার্যক্রম চালাতে চাচ্ছেন। তের কথা শরীর দুলিয়ে হাসি। রান্নাঘরে যেতে যেতেই বলে, তোমাকে রান্না করতে হবে না, আমি রান্না করব। তুমি চেয়ে চেয়ে শুধু দেখবে। এসো তাড়াতাড়ি। আপনি রান্নাও পারেন? পারি তো। ইংল্যান্ডে যখন ছিলাম তখন তো একা একাই রান্না করেছি। আপনি ইংল্যান্ডে থাকতেন? তবে আপনাকে ব্রিটিশ বংশধর বলে ভুল করিনি তো? জাঙ্কুক শীতল দৃষ্টি নিয়ে তাকায় তের দিকে। তুমি কখনোই ভুল করনি। যা ভুল ছিল সেটা আমারই ছিল। তার শাস্তি ভোগ করছি, ভীষণ বাজেভাবে ভোগ করছি। তের ঠোঁটের কোণে লেগে থাকা হাসি উবে গেল। নরম দৃষ্টি নিয়ে তাকালো জাঙ্কুকের দিকে। আপনি কি ভুল করেছিলেন? জাঙ্কুক আবারও হাসলো। ভীষণ সূক্ষ্মভাবে এড়িয়ে যেতে চাইলো তের এই প্রশ্নটা। একটা ঝুড়িতে কিছুটা চাল নিয়ে সেগুলো হাতে ধরে দিল মেয়েটা। আমি রান্না করবো আর তুমি বসে বসে শুধুমাত্র খাবে, তা তো চলবে না। চালটা ধুয়ে নিয়ে এসো তাড়াতাড়ি। তের কথা বাড়লো না। বাধ্য পেয়ে কথা চাল ধুতে শুরু করলো। খানিক সময়ের ব্যবধানে চাল দেওয়া শেষ করে খেয়াল করলো জাঙ্কুক একটা ছুরি দিয়ে কিছু সবজি কাটছে। এগিয়ে গেল সেদিকে। দিন, আমি করছি, আপনি বরং রান্না চাপান। জাঙ্কুক সাথে সাথে নাকচ করে দেয়। তার কোনো প্রয়োজন নেই, পরে দেখা যাবে সবজির জায়গায় নিজের হাতেই ছুরি চালিয়ে দিয়েছো। তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো। সে মানল না জাঙ্কুকের কথা, বরং ছুরিটা জাঙ্কুকের হাত থেকে কেড়ে নিল। শুনুন তো শুনুন, আমি কাটছি। জাঙ্কুক এবারও কিছু বলল না। সবজি কাটার দায়িত্ব সে তেকে দিয়ে গেল রান্নার দিকে। মেয়েটা সবজি কাটছিল আর চোখে জাঙ্কুককে দেখছিল। চুলার আঁচে ছেলেটার ফর্সা মুখ কেমন রক্তিম বর্ণ ধারণ করছে। কপালে বিন্দু বিন্দু ঘামের উৎপাত দেখা যাচ্ছে। আবার মাঝে মাঝে ঠোঁট কামড়ে রান্নার অবস্থা পর্যবেক্ষণ করছে। তেজ যেন জাঙ্কুকের এই রূপে হারিয়ে গেল মুহূর্তে। মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকালো তার দিকে। এতদিন ঝগড়ায় নিজের ক্রাশ খাওয়াকে দমিয়ে রাখলেও আজ আর পারল না। ছোটখাটো একটা ক্রাশ খেয়ে বসলো জাঙ্কুকের উপরে। বেখেয়ালিতে কাজ করতে গিয়ে নিজের হাতেই কাট বসালো। সে সত্যি সত্যি জাঙ্কুককে দেখতে গিয়ে নিজের হাতেই কেটেছে। আহ বাপরে! হাঁকছে গেল জাঙ্কুক। দেখলো তের বাম হাত কেটে গিয়ে রক্তের লাল আভা ভেসে আসছে। অস্থির হয়ে উঠলো ছেলেটা। দ্রুত এলো তের দিকে। মেয়েটার কাটা হাতখানা নিয়ে বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে দেখি? জাঙ্কুকের আকস্মিক কিছুটা স্পর্শে অপ্রস্তুত হতে সে নিজের হাতটা সরিয়ে নিতে চাইলো ছেলেটার হাত থেকে। কিছু হয়নি। হাত নিয়ে তেল মুচড়িতে বিরক্ত হলো জাঙ্কুক। চোখ গরম করে তাকালো মেয়েটার পানে। চুপসে গেল তে, আর নিজের হাত নিয়ে টানাটানি করলো না। জাঙ্কুক কিছুটা সময় নিয়ে বিচলিত ভঙ্গিতে পর্যবেক্ষণ করলো তের হাতের আঙুলটা। অতঃপর হুট করে কিছু না বলে কক্ষ থেকে বেরিয়ে গেল। খানিকটা সময় অতিবাহিত হতে হন্তদন্ত হয়ে ফিরল ছেলেটা প্রাথমিক চিকিৎসার বক্সটা হাতে নিয়ে। হাতে দাও তাড়াতাড়ি, ওষুধ লাগাতে হবে। এইসবের আর কি দরকার? একটুই তো কেটেছে। তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো জাঙ্কুক মেয়েটার দিকে। অতঃপর নিজের থেকে মেয়েটার হাত টেনে নিল নিজের দিকে। তা আমি বুঝে নেব, ছোট মানুষ তুমি, এত বুঝতে হবে না তোমাকে। জাঙ্কুক নিজ দায়িত্বে তের হাতে ওষুধ লাগাতে শুরু করে। সাথে সাথে হাত জ্বলে উঠল তের। হাতটা একটু টেনে কণ্ঠে ব্যথাতুর ধ্বনি তুলে বলে, লাগছে তো। জাঙ্কুক হাত থামিয়ে দিল। ওষুধ লাগানো বন্ধ করে চোখ তুলে দেখলো তের দিকে। মেয়েটা কেমন চোখ মুখ খিঁচে বন্ধ করে রেখেছে। গোলাপি রঙা নরম কোমর অষ্টজোড়ে কাঁপছে তীর পেরিয়ে। তের ব্যথায় যেন ব্যথা পাচ্ছে জাঙ্কুকের হৃদয়। কষ্ট হচ্ছে ছেলেটার। বুকের মধ্যে অস্থিরতা বেড়ে চলেছে ক্রমশ। জাঙ্কুক আর ভাবলো না কিছু। নিজের ব্যগ্রতা নিয়ে ওষ্ঠ গোল করে ফু দিতে শুরু করলো। তের পিট পিটিয়ে তাকায়। জাঙ্কুকের মুখ মিশ্রিত ভয়ের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে মেয়েটা। শীত দ্বারা নাক বেয়ে নামতে শুরু করছে শীতল রক্তের স্রোত। এই কেমন অনুভূতি? এই কেমন
হৃদয়টা যেন প্রশান্তিতে ছেয়ে যাচ্ছে, সকল ব্যথা যেন সুখে পরিণত হচ্ছে এই মুহূর্তে। এমন যেন হচ্ছে তবে তাদের এই সুখকর মুহূর্তটা বোধহয় সহ্য করতে পারে না কেউ। সুগা উঠে দিল রান্নাঘরে দরজায়, মিহি কণ্ঠে ডাকে, স্যার। সুগা ডাকে ধ্যান ভাঙলো তে আর জাঙ্কুক উভয়েরই। হঠাৎ জাঙ্কুকের হাতে নিজের হাত থাকা অবস্থায় সুগাকে এভাবে দেখে অপ্রস্তুত হলো তে। ছিটকে দূরে সরে গেল সে। জাঙ্কুক বিরক্ত হলো, দাঁতে দাঁত চেপে তাকালো সুগার দিকে। আসার সময় পেলি না বেয়াদব? আমি আপনাকে বিরক্ত করতে চাইনি স্যার, কিন্তু জরুরি একটা কথা ছিল, তাই না এসে পারলাম না। জাঙ্কুকের ব্যাপারে ভাঁজ পড়লো। হতে পারে সুগার সত্যি সত্যি কোনো জরুরি কথা বলতে এসেছে। কালই তো গোলাগুলি রাখলো, কিন্তু সেসব কথা তো আর তের সামনে করা যাবে না। জাঙ্কুক নিজেকে কিছুটা স্বাভাবিক করে। আমার রুমে অপেক্ষা কর, আসছি আমি। রুমে যেতে হবে না, এখানেই বলছি। জাঙ্কুকের কপালের ভাঁজ আরো গাঢ় হলো। এখানে বলার মতো জরুরি কথা, তবে কি হতে পারে? থামথামে কণ্ঠে জাঙ্কুক জিজ্ঞেস করে, কি কথা? স্যার, আমার খাবারটা কি আপনি রান্না করবেন, নাকি আমি বাইরে থেকে খেয়ে নেব? জাঙ্কুকের মেজাজটা এবার সত্যি সত্যি বিগড়ালো। এটা সুগার জরুরি কথা? বইয়ের সাথে কত সুন্দর একটা সময় অতিবাহিত করছিল, তার মধ্যে উৎপাত জরুরি কথা নিয়ে এসছে বেয়াদবটা। জাঙ্কুক ব্যস্ত হয়ে আশেপাশে তাকালো। হাতের কাছে একটা কাঠের খুন্তি দিয়ে তুলে নিল সেটা অতি দ্রুত। গভীর ক্রোধে খুন্তিটা ছুঁড়ে মারল সুগার দিকে। 3 দিন তোর খাবার বন্ধ, একটা মির্জাফরের বংশধর। 3 দিন না খেয়ে আমি কিভাবে থাকবো স্যার? শুটকি হয়ে যাবো তো। জাঙ্কুকের ক্রোধ যেন আকাশ ছোঁয়া হলো। এই ছেলেটা যে এত বোকা নয় তা সে জানে। বোকা হলে তো আর তার সাথে কাজ করার সুযোগ পেত না, কিন্তু ছেলেটা তার সম্মুখে এলে কেমন বোকা বোকা কথা বলে। জাঙ্কুক চেঁচিয়ে ওঠে, আমার সামনে থেকে দূর হ আম্মু, তোকে যেন আমার চোখের সামনে আর না দেখি। জাঙ্কুকের এমন ধমকে আর খেপে উঠল সুগার। দেরি না করে চটজলদি বেরিয়ে গেল জাঙ্কুকের ফ্ল্যাট থেকে। কারণ জাঙ্কুক এই মুহূর্তে যা রেগে আছে, তাতে আপাতত তাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে দ্বিধাবোধ করবে না। অন্যদিকে সুগা চলে যেতে জাঙ্কুক আবারও আগের ফর্মে ফিরে এলো। তবে এবার সে ওই সবজি টবজি বাদ দিয়ে নামলো বিরিয়ানি রান্নার কর্মে। সে সবজির জন্য তার বউয়ের হাত কাটলো, আজ সে সবজি খাবেই না। মেয়েটা একবারিয়ে কোনো কাজে হাত লাগাতে গেল, দমকে থামিয়ে দেয় জাঙ্কুক। হুঙ্কার তুলে বলে, হাত কেটে শান্তি হয়নি, এখন গলা কাটতে চাইছো? জাঙ্কুকের এমন তর্জন গর্জনে আর কোনো কাজে হাত লাগালো না, শুধুমাত্র উঁকি মেরে কয়েকবার তাকালো বিরিয়ানি রান্নার পানে। জাঙ্কুক রান্নার কাজ করতে করতে বলে, খিচুড়ি, বিরিয়ানি, মাংস, পায়েস এগুলো শিখে রেখো, আমার প্রিয় খাবার এগুলো। আপনার প্রিয় খাবার শিখে রেখে আমার কি কাজ? ভবিষ্যতে আমাকে রেঁধে খাওয়াবে? তোমার হাতে রান্না খাওয়ার জন্য আমার জিভ উতলা হয়ে পড়েছে। ওই জিভ উতলাই হবে শুধু, আর খেতে পারবে না। জাঙ্কুক হাসলো একটুখানি, তেল কথা জবাব দিল না। কিছুটা সময় নিয়ে মনোযোগ দিয়ে রান্না শেষ করল সে। অতঃপর একটা প্লেটে রান্না ঘরেই তেলকে বিরিয়ানি ধরিয়ে দিল। ঝটপট খেয়ে বলো তো কেমন হয়েছে? তে নিজেও ভীষণ উদ্গ্রীব হয়ে উঠেছিল জাঙ্কুকের রান্নার স্বাদ নেওয়ার জন্য। সে মেয়ে হয়ে এখনো রান্না জানে না, অথচ একটা ছেলেও হয়ে জাঙ্কুক রান্নায় পড়লো। ছেলেটা কেমন রান্না করে সে বিষয়ে আগ্রহ তো জাগবেই। এক রকমার মুখে তুলে চমকে গেল মেয়েটা। বাহ, দারুণ সত্য, একদম রেস্টুরেন্টের মতো। তে লাফিয়ে উঠল, জাঙ্কুককে বাহবা দিয়ে বলে, আপনি এত ভালো রান্না করতে পারেন জানা ছিল না। আপনার ভবিষ্যৎ স্ত্রী নিশ্চয়ই অনেক ভাগ্যবতী হবে। কিন্তু সেই ভাগ্যবতী নারী তো আমার কাছে ধর দিতে চাইছে না। তে শুনল না জাঙ্কুকের কথা, সে মনোযোগ দিল বিরিয়ানি। খেতে খেতে হঠাৎ মেয়েটার মনে পড়লো সময়ের কথা। সে কখন এসে বাড়ি থেকে, নিশ্চয়ই বাড়ির মানুষ চিন্তা করছে, কিন্তু কল দিল না কেউ, নাকি দিয়েছে সেই টের পাইনি। এই চিন্তা হলো, এতক্ষণ বাড়ির বাইরে বাবা ভাইরা যদি আবার বকাবকি করে। আমি এখন আসি, অনেকক্ষণ বাসা থেকে এসেছি, বাবা বকবেন। কথাটা বলে ব্যস্ত পায়ে এলো সেখানে যেখানে তেল ব্যাগ রাখা ছিল। জাঙ্কুক এলো পিছু পিছু। মেয়েটা ততক্ষণে বাসার কক্ষ থেকে সোফায় ব্যাগটা কাঁধে তুলে নিয়েছে। আসছি বলি তেল সামনে দিকে হাঁটা দেয়। আবারও কিছুটা যেতে পিছন ঘুরে তাকায় জাঙ্কুকের দিকে। তাড়াতাড়ি খেয়ে নেবেন। কণ্ঠে তোলা কথাটা বাকি সমাপ্তি হতেই 1 সেকেন্ডের জন্য দাঁড়ালো না তে, তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। জাঙ্কুকের ওষ্ঠে ফুটে উঠলো অবাক করা হাসি। যাক, তার বউ অন্তত খবর রেখেছে, মনে রেখেছে তার খাওয়ার কথা। এই মুহূর্তে এর থেকে বেশি আর কি বাঁচায়। দিন পুড়িয়ে সন্ধ্যা এলো, আকাশের সূর্যটা ধরে পড়েছে এক কোণে, রক্তিম বর্ণ ধারণ করেছে। সে প্রায় ডুবুডুবু।
জাঙ্কুক ড্রয়িং রুমে বসে ল্যাপটপে যেন কি করছিল। এর মধ্যেই কোত্থেকে হন্তদন্ত পায়ে হাজির হলো সুগা। স্যার, স্যার সর্বনাশ হয়ে গেছে। জাঙ্কুক সুগার পানে তাকালো না, ল্যাপটপের পানে তার দৃষ্টি রেখে বলে, দুপুরেই তো তুই আমার যে সর্বনাশ করেছিস, এর থেকে বেশি সর্বনাশ আর কি বা হতে পারে। আর বাত হয়েছে, সর্বনাশী সর্বনাশ বিধ্বংসী সর্বনাশ হয়ে গেছে স্যার। কি হয়েছে? আপনার শ্বশুর কোন এক শিয়ালের সাথে আপনার মুরগির বাচ্চার মতো বউয়ের বিয়ে দিতে চলেছে। জাঙ্কুক থমকালো। এটা কি বলিস সুগা? তের অন্য কারোর সাথে বিয়ে? না না, যে মেয়েকে অন্য কারোর সাথে কল্পনাতে সহ্য করতে পারে না, সেখানে বিয়ে? জাঙ্কুকের বুকের ভেতরটা মচড়ে উঠল। তার শ্বশুর মশাই তাকে মেনে নেবে না, ঝামেলা করবে, কিন্তু বিয়ে পর্যন্ত চলে যাবে এটা কল্পনা করতে পারিনি। কোন মির্জাপুর রাজাকারের এত বড় সাহস যে আমার বউকে বিয়ে দেবে? আমি জীবন জাঙ্কুক আছে এই মুহূর্তে আমার শ্বশুরের বিরুদ্ধে বউকে উদ্ধার যুদ্ধে ঘোষণা দিলাম। বউকে আমি তো পেয়ে ছাড়বো। বেহায়া যখন হয়েছে আরো বেহায়া হব, তো বউকে ওই মির্জাপুরের হাত থেকে উদ্ধার করেই ছাড়বো ইনশাল্লাহ। স্যার, যুদ্ধের জন্য আপাতত আমার কাছে কিছু নেই। তুই পাচ্ছিস কেন? তুইও বা নাই হয়ে যা। আমি নাই হয়ে গেলে কিভাবে চলবে স্যার? আমি নাই হলে আপনি কার মাথায় নুন রেখে বড়ই খাবেন? রোজ রোজ মারামারি করে কার ঘরে দোষ চাপাবেন? জাঙ্কুক ফুঁসে উঠল, তেড়ে গেল সুগার দিকে, ক্রোধিত কণ্ঠে বলে, আমি তোর মাথায় নুন রেখে বড়ই খাই, নিজের দোষ তোর ঘাড়ে চাপাই? দাঁড়া তুই আজ, তোর ঘাড় সহ মাথাটাই আর রাখবো না। সুগা এবার দৌড় দিতে শুরু করে। বেটা জাঙ্কুক খেপেছে। এখন কোথায় পালাচ্ছিস? বেটা মির্জাপুরের বংশধর, দাঁড়া বুঝবি আদব। সুগাকে আর পায় কি, দৌড় দিয়ে জাঙ্কুকের ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক ছেলেটার পিছু পিছু দৌড় দিতে গিয়ে থেমে গেল। মাথা আবার চওড়া হলো তের বিয়ের ব্যাপারটা ভেবে। জাঙ্কুক ভেবেছিল তের মনে একবার ভালোবাসার সৃষ্টি করলে সেই ভালোবাসার টানে তে নিজেই চলে আসবে, কিন্তু তার মির্জাপুর শ্বশুরের তো চুরি মেলা ভার। জাঙ্কুকের আকাশ পাতাল চিন্তার ভাবনে সুগা আবারও বলে, স্যার আপনি কি আমায় তাড়া করবেন আবার, নাকি আমি ভেতরে আসবো? জাঙ্কুক তাকালো সুগা দিকে। আপাতত এই ছেলেটার উপরে যতটুকু ক্রোধ ছিল তা গিলে নিল। একে তো সে পরে দেখে নেবে, আগে বউয়ের বিয়ে আটকাতে হবে। জাঙ্কুক চড়া গলায় বলে, ভেতরে আসতে হবে না তোকে, গার্ডদের নিয়ে তৈরি থাক, আমি বেরোবো। সুগার কথা বাড়ালো না, মাথা নাড়িয়ে নিঃশব্দে চলে গেল। বেশ সন্ধ্যায় তেদের ঘরে বেশ কিছু জনমানবের আগমন হয়েছে। যদিও তে এখনো জনমানবের কাউকে চেনে না, কেন এসেছে তাও জানে না। ঘরে একটু বেশি মানুষের প্রাদুর্ভাব উপলব্ধি করে নিজের কক্ষে বসেছিল। এর মধ্যে মিসেস ইয়নজুন হন্তদন্ত হয়ে কক্ষে ঢুকলেন। সেদিন শপিং এ যে কালো শাড়িটা এনেছিলি, সেই শাড়িটা ভীষণ সুন্দর। ওই কালো শাড়িটা পরে রেডি হয়ে নে, আর সাথে হালকা পাতলা একটু সেজে নে তাড়াতাড়ি। টিয়া কুসমি এরকম নাই তোরজোর শুনে অবাক হলো। কোথা থেকে এসে হুট করে বলছে শাড়ি পরতে। মেয়েটার কপালে ভাঁজ রেখে প্রশ্ন জিজ্ঞেস করে, এই এত রাত বেরিতে আমি শাড়ি পরতে যাবো কেন মা? আর হুট করে তুমিই বা আমাকে শাড়ি পরতে বলছো কেন? মিসেস ইয়নজুন আমতা করতে শুরু করলেন। মেয়েকে এখন সে কিভাবে বলবেন? তার বাবা হুট করে তার বিয়ে তোরজোর চালাচ্ছে। মেয়েকে না বলে কয়ে তারা কিনা মেয়ে দেখানোর প্রস্তুতি নিচ্ছে। পাত্রপক্ষ বাড়িতে এনে ঢুকিয়েছে। কিছুক্ষণ মিসেস ইয়নজুন চুপ করে রইলেন। তোর বাবা তোর বিয়ে দিতে যাচ্ছেন, বাইরে পাত্রপক্ষ এসে তোকে দেখতে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। টিয়া তো করে বুঝলো হঠাৎ বাড়িতে অপরিচিত জনমানবের আগমনের কারণ। সবটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়লো মেয়েটা। পাত্রপক্ষ বাড়ি পর্যন্ত চলে এলো, অথচ তাকে কেউ কিছু জানালো না। তার জীবন, তার বিয়ে, অথচ তার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করলো না। তিনি সমর্থন করতে পারলো না তার বাবা মায়ের এমন সিদ্ধান্তকে। কিসের পাত্রপক্ষ, কিসের বিয়ে? আমি এখন কোনো বিয়ে টিয়ে করবো না। এমন করে না মা, তোর বাবা ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে। ভালো? কিসের ভালো? একটা মেয়েকে না জানিয়ে হুট করে পাত্রপক্ষ বাড়িতে এনে বলছো শাড়ি পরে নে, এটা কোন ভালো কার্য? আমার মতামতের কি কোনো দাম নেই মা? তোমরা আমাকে একটাবার জিজ্ঞেস করলে না কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত নিলে? আমার বিয়ে, অথচ আমি জানি না। বিয়ের এমন চিৎকার চেঁচামেচি শুনে মিস্টার সুবিন সাহেব এলেন। মা মেয়ের পানে একবার দৃষ্টি রেখে তারপর তেয়ের দিকে তাকিয়ে বললেন, চিৎকার চেঁচামেচি জুড়েছো কেন? বসার কক্ষে মানুষজন রয়েছেন, তাদের সম্মুখে আমার মান সম্মান নষ্ট না করলে চলছে না তোমাদের? বাবাকে দেখে গলার আওয়াজ একটু নেড়ে গেল তে। বাবাকে সে ভয় পায় ভীষণ ভাবে, কিন্তু তাই বলে আজ ভয় পেয়ে চুপ থাকলে চলবে না। তার বাবা এমন তো ছিলেন না
কখনো তার উপরে জোর জবরদস্তি করেনি, কোনো সিদ্ধান্তকে চাপিয়ে দেয়নি। হ্যাঁ, শাসন করেছেন, কিন্তু মতামতের অবহেলা করেনি। তাহলে আজ এমন কেন করছেন? কিছুটা নরম কণ্ঠে বলে, আমার তো এখনো পড়াশোনা শেষ হয়নি বাবা, বিয়ের বয়সটাও হয়নি। এর মধ্যে কিসের বিয়ে? আমি কোনো বিয়ে করবো না বাবা। ভরসা রাখো তো আমার উপর। তোমার খারাপ হবে তেমন কোনো সিদ্ধান্ত আমি কখনোই নেব না। আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। ধরে নাও বহুদিন আগে তোমার বাবা বড় কোনো ভুল করেছিলেন, সেই ভুল সংশোধন করতেই আজ তিনি নেমেছেন। তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, বসার কক্ষে ওনারা অপেক্ষা করছে তোমার জন্য। কথাগুলো শেষ করে ব্যস্ত পায়ে চলে গেল মিস্টার সুবিন সাহেব। ডোকরে কেঁদে উঠল তে। কান্না জড়িত কণ্ঠে তার আম্মুকে বলে, আমি বিয়ে করবো না মা, তুমি বাবাকে বোঝাও একটু। তুমি বোঝালে বাবা নিশ্চয়ই বুঝবেন। কাঁদছিস কেন পাগলি মেয়ে? দেখতে আসলে কি বিয়ে হয়ে যাবে নাকি? আগে পাত্রপক্ষ তোকে দেখবে, পছন্দ হবে, তারপর তো। তেল কান্না তবু থামলো না। মিসেস ইয়ঞ্জু নিজের থেকে ছেড়ে দিলেন মেয়েকে। খুঁজে খুঁজে কালো শাড়িটা বের করে দাঁড়ালেন তের সম্মুখে। তারা দিয়েই বলেন, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে যেত। ওনারা যেহেতু বাড়ি পর্যন্ত চলে এসছেন, মেয়েকে তো দেখাতে হবে। আমাদের মান সম্মানটা অন্তত রাখ মা, তারপর না হয় তোর বাবাকে বোঝাবো। তুমি সত্যি বাবাকে বোঝাবে তো? বোঝাবো। মায়ের কথায় ভরসা পেরোতে ইচ্ছে না থাকা সত্ত্বেও কালো শাড়িটা পরে তৈরি হয়ে নিল। তবে সাজলো না একটু। মিসেস ইয়ঞ্জু আর মেয়েকে জোর করেনি। শাড়িটা পরতে পেরেছেন এই তো অনেক। খানিকটা সময় নিয়ে মিসেস ইয়ঞ্জু তেকে নিয়ে ঢুকলেন বসার পক্ষে। মায়ের শেখানো বলিয়া উড়িয়ে তে নত মস্তকে সকলকে সালাম জানালেন। অস্বস্তি নিয়ে মায়ের পাশে বসলো সোফায়। তবে হৃদয়টা আজ বড্ড উতলা হয়ে আছে। বারবার জাঙ্কুকের কথাই মনে পড়ছে। বিয়ের কথাটা জানার পর থেকে মস্তিষ্কে একটু পর পর জাঙ্কুক নামক ব্যক্তিটার নাম হানা দিচ্ছে। তার তো জাঙ্কুকের কথা মনে আসার কথা নয়। এই তো কয়েকটা দিন আগেই তাদের দেখা হলো, তারপর শত্রুতা। হ্যাঁ, ছেলেটা এখন নিয়ে বিনিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাই বলে তো তার প্রতি তের কোনো অনুভূতি নেই। তাহলে এমন কেন মনে পড়বে? তে উস্কুস চোখে আর চোখে তাকালো সম্মুখে বসা অপরিচিত মানুষগুলোর পানে। আশ্চর্য হলো বেশ, এখানে তিনজন পুরো নারী আর দুজন প্রবীণ পুরুষ ব্যতীত আর কাউকেই দেখা যাচ্ছে। তাহলে পাত্র কোথায়? তার বাবা আবার কোনো বুড়ো লোকের সাথে বিয়ে ঠিক করেনি তো? করতেও পারে। যারা এইভাবে লুকিয়ে চুরিয়ে তার কথা না ভেবে বিয়ে ঠিক করতে পারে, তারা সব পারে। সময় অতিবাহিত হলো আরো একটু। সম্মুখে উপস্থিত পুরো নারীদের মধ্যে একজন এক গান হেসে বলে ওঠেন, তোমার নাম কি মা? তের উত্তর দিতে ইচ্ছে হলো না। এখানে বসে থাকতেই তো মেজাজ গরম হয়ে যাচ্ছে। তবু ভদ্রতার খাতিরে মেটা বলে, কিন্তু বা বেশ ভারী মিষ্টি নাম তো। মহিলার কথাটা শেষ হতে না হতে দরজার দিক থেকে ভেসে এলো এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। জিয়ন জাঙ্কুকের বউ বলে কথা, মিষ্টি তো হতেই হবে। পরপর একই কণ্ঠ শোনা গেল আবারও। বেশ গম্ভীর কণ্ঠে এবার বলল পুরুষটা, শুনলাম আমার বউয়ে নাকি আবার যেন কারা বিয়ে দিচ্ছে, তাই চলে এলাম আমিও। দেখি কার বুকে কত বড় পাটা যে আমার বউয়ের বিয়ে দেবে। উপস্থিত সবাই চমকালো। বিস্ময়পূর্ণ দৃষ্টিতে একযোগে তাকালো সদর দরজার পানে। দেখা মিলল জাঙ্কুকে। শরীরে জড়ানো কালো শার্টের হাতটা গোটাতে গোটাতে এলো সামনে। ছেলেটা আশেপাশে একবার তাকালো। এর পানে তাকাতেই সাথে সাথে থমকে গেল। হৃদয় স্পন্দন গাঢ় হলো। কালো শাড়িতে কি সুন্দর লাগছে মেয়েটাকে। মুখে কোনো সাজ নেই, গায়ের রংটা উজ্জ্বল শ্যাম বর্ণের, অর্থাৎ জাঙ্কুকের তুলনায় বেশ চাপা। তবুও মেয়েটাকে যেন পরীর মতো লাগছে জাঙ্কুকের কাছে। ছেলেটার দৃষ্টি মুগ্ধ হলো। কিঞ্চিত সময় নিয়ে বউকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। অমনি একটু আগে ঠান্ডা হাওয়া মেজাজটা চটে গেল আবারও। এদের কি সাহস! তার দেওয়া শাড়ি তার বউকে পরিয়ে পাত্রপক্ষের সম্মুখে বসিয়েছে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল জাঙ্কুক। শান্ত হওয়ার চেষ্টা করলো নিজেকে। অতঃপর গিয়ে দাঁড়ালো সোফায় বসা পাত্রপক্ষের পাশে। তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো একবার সবার পানে। পাত্রপক্ষের মধ্যে আসা একজন প্রবীণ পুরুষকে বলে, আঙ্কেল একটু চেপে বসুন তো, আমার ছোটখাটো দেহটা নিয়ে আপনাদের মাঝে একটু বসার জায়গা করে দিন। প্রবীণ পুরুষটা ভরকে যায় জাঙ্কুকের কথায়। এ ছেলে আবার কি? আর হঠাৎ এসে এমন কথাই বা কেন বলছে? জোরপূর্বক হাসলেন সেই প্রবীণ পুরুষ। একটু সরে বসলেন। বসো বাবা। এক পর্যায়ে চুপ করে থাকতে পারলেন না মিস্টার সুবিন সাহেব।
এই সব কোন ধরনের অসভ্যতাম? আর তুমি বা এখানে কেন এসেছো? জাঙ্কুক এক দানাও পাত্তা দিল না মিস্টার সুবিন সাহেবের কথায়। সে বসে পড়ল সোফার ফাঁকা স্থানে। শার্টের গলার কাছে দুটো বাটন খুলে গায়ে এলিয়ে দিল সোফার সাথে। নাক মুখ কুচকে বলে, উফ কি গরম, মনে হচ্ছে এখানে ডিম সিদ্ধর মতো সিদ্ধ হয়ে যাব। এরপর তাকায় সুবিন সাহেবের দিকে। এত বছর ধরে মির্জাফরগিরি করে কি করেছেন শ্বশুর মশাই? পথে ঘাটে 2-4টা এসি লাগিয়ে রাখতে পারতেন তো। আপনি জানতেন না এই পথে আপনার মেয়ের জামাই আসবে, তার গরম লাগতে পারে? চুপ থাকো বেয়াদব ছেলে। আর তুমি এখানে কেন এসেছো? আমার বাড়িতে পা রাখার সাহস তোমাকে কে দিয়েছে? সে কি শ্বশুর মশাই, এসব কি ধরনের কথাবার্তা বলছেন? আমার বউয়ের বিয়ে আর আমি আসবো না, সে কখনো হয় নাকি? তবে আমার বউয়ের বিয়েতে আমাকে দাওয়াত দেওয়া হয়নি। আমি কিন্তু ভীষণ কষ্ট পেয়েছি শ্বশুর মশাই। এই কাজটা আপনি কিন্তু একদম ঠিক করেননি। যে হোক আর ইয়োনো দুজনেই ওখানে উপস্থিত ছিল। জাঙ্কুকের এমন হঠাৎ আগমনে দুজনেই খেপে ওঠে। ইয়োনো চেঁচিয়ে বলে, এই সব কি ধরনের বেয়াদবি? এটা ভদ্র বাড়ি, ভদ্রভাবে কথা বলবে। ওহো, এটা ভদ্র বাড়ি? আমার তো জানাই ছিল না। তা ভদ্র বাড়িতে বুঝি মেয়েদের তালাক না অন্যত্র বিয়ে দেওয়ার বন্দোবস্ত করা যায়? স্বামী জীবিত থাকতে অন্য পাত্রপক্ষের সম্মুখে বসানো যায় তার রূপ দেখানোর জন্য? জাঙ্কুকের কথা শেষ হওয়ার সাথে সাথে প্রায় তার কথার উত্তর দিলেন মিস্টার সুবিন সাহেব। স্বামী জীবিত, অথচ স্ত্রীর কোনো খোঁজ খবর রাখেনি টানা 7 বছর। স্ত্রী বেঁচে আছে না মরে গেছে সেটা একবারও জানার প্রয়োজন বোধ করেনি। তাকে কি আদৌ স্বামীর কাতারে ফেলা যায়? জাঙ্কুকের কণ্ঠে এবার নরম হলো, অপরাধীর কণ্ঠে বলে, আমি জানি আমি ভুল করেছি, তার জন্য আমি আপনাদের কাছে এবং তের নিকট ক্ষমা প্রার্থী। তবে এখন সেই ভুল শুধরে নিতে চাইছি, স্ত্রীকে আপন করে নিতে চাইছি। দয়া করে আপনারা আমার ভুল শুধরানোর একটা মাত্র সুযোগ দিন অন্তত। তে ছিল নীরব দর্শক, বোঝার চেষ্টা করছিল এতক্ষণ কি হচ্ছে। এক একজনের এক এক ভাবে কথা বলায় কিচ্ছু বোধগম্য হচ্ছিল না তার। তার মধ্যে আবার জাঙ্কুক কি বলল, সে নাকি তের কাছে ক্ষমা প্রার্থী, আবার স্ত্রী আপন করে নিতে চাইছে। এই পর্যায়ে মেয়েটা নিজের ধৈর্য রাখতে পারল না, উঠে দাঁড়ায় অধৈর্য কণ্ঠেই বলে, এখানে কি হচ্ছেটা কি? একটু বলবেন আমাকে, আমি তো কিছু বুঝতে পারছি না। তের কথা শুনে সবাই তাকালো তার পানে। হঠাৎ জাঙ্কুকের আগমনে তারা ভুলেই গিয়েছিল তের কথা। মেয়েটা নিশ্চয়ই সবটা শুনে নিয়েছে, আর লুকানো গেল না। কিন্তু আর হয়তো লুকানোটাও ঠিক হবে না। মিস্টার সুবিন সাহেব তার মেয়ের মাথায় হাত রাখলেন। তোর জীবনের অনেক কথাই তোর এখন অজানা। আমরা এতদিন লুকিয়ে রেখেছিলাম, জানতে দিইনি তোকে। ভেবেছিলাম সবটা জানলে তুই হয়তো ভেঙে পড়বি, মেনে নিতে পারবি না। আর তাছাড়া তখন জাঙ্কুক ফিরে আসার সম্ভাবনাও ছিল না, তাই জানাইনি। কিন্তু আজ মনে হচ্ছে তোকে সবটা জানানো উচিত। তোর জীবন, সুতরাং তোর জীবনে ঘটে যাওয়া সব কিছু জানার অধিকার তোর আছে। ছোটবেলা থেকেই জাঙ্কুকের মা তোর মা ছিল ভীষণ ভালো বান্ধবী, আবার তাদের বিয়েও হয়েছিল প্রায় পাশাপাশি স্থানে। জাঙ্কুকের বাড়ি আর আমাদের বাড়ি ছিল কাছাকাছি। আমাদের পূর্বপুরুষদের ভিটে ছিল রাজশাহীতে, হলেও আমার বাসিন্দা ছিলাম ঢাকার। জাঙ্কুকের বাবা মায়ের বিয়েতেই তোর মাকে আমি প্রথম দেখেছিলাম। তারপরে তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই, আর তারপর তার সাথে বিয়ে। পাশাপাশি বিয়ে হওয়ার দরুন তোর মা জাঙ্কুকের মায়ের বন্ধুত্বটাও গাঢ় হয়। দুজনেই চেয়েছিল ছেলে মেয়েদের বিয়ে দিতে আর সম্পর্কটাকে আরো গাঢ় করতে। কিন্তু দুর্ভাগ্যবশত জাঙ্কুকের মা মিসেস জিন এবং তোর মার দুজনেরই প্রথম সন্তান ছেলে হয়। এরপরেও তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করে, কিন্তু এবারও দুজনের পুত্র সন্তান হয়। তারপর তৃতীয়বারের বেলায় মিসেস জিনের আবারও পুত্র সন্তান হলেও তোর মায়ের হয় এক কন্যা সন্তান, তুই। মিসেস জিন তখনই বলে রেখেছিলেন তার ছেলের সাথে তোর বিয়ে দেওয়া হবে, কিন্তু তখন আমি তোর আর জাঙ্কুকের বয়সের পার্থক্যের কথা ভেবে বিষয়টা মানতে চাইনি। তারপরে এই বিষয় নিয়ে আর কথা ওঠেনি। কিন্তু সমস্যা বাঁধলো তোর 10 বছর বয়স যখন হয়, তখন জাঙ্কুক 20 বছরের এক তরতাজা খামখেয়ালি যুবক। তার ঠিক যা ইচ্ছে হয় সে তাই করে বেড়ায়। এখানে সেখানে মারামারি, নেতাগিরি, বন্ধুত্বের সাথে আড্ডা, সভা সমাবেশ, সব স্থানে জাঙ্কুকের নাম জলজল করছে। অল্প বয়সে এলাকার ছোটখাটো এক নেতাও হয়ে উঠেছিল সে। মিসেস জিনের ভয় বাড়ি ছেলে এমন বকে যাওয়া দেখে তিনি ঠিক করেন বিয়ে দেবেন ছেলের।
ছেলেকে ঘরমুখো করার জন্য, এছাড়া নাকি আর কোনো উপায় নেই। আমিও জাঙ্কুকের বকে যাওয়া স্বভাব আর তোদের বয়সের পার্থক্য দেখে ব্যাপারটা সরাসরি না করে দিই যখন মিসেস জিন তোর সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। কিন্তু সে কি কান্না মিসেস জিনের, তোর মায়ের অনুরোধ আর ফেলতে পারিনি। তোর মাত্র 10 বছর বয়স তখন, এক প্রকার গোপনে রেখেই তোদের বিয়েটা দিয়েছিলাম জাঙ্কুকের সাথে। কিন্তু সেই কর্মটাই ছিল জীবনের চরম ভুল। জাঙ্কুক তোকে মেনে নেয়নি, বিয়ের আসরে তোর মুখ না দেখে তোকে ত্যাগ করে চলে গিয়েছিল। তারপর আমরা অনেক চেষ্টা করেছিলাম জাঙ্কুকের সাথে যোগাযোগ করার, সবটা ঠিক করার, কিন্তু সে করেনি। ধীরে ধীরে বিষয়টা লোক জানাজানি হতে শুরু করলো। ফলস্বরূপ সমাজে তোর গায়ে একটু একটু করে কলঙ্ক লাগতে শুরু করেছিল। ছোট বলে তারা তোকেও ছাড় দেয়নি মা। দিন দিন এরকম কথা শুনতে আর মানতে পারছিলাম না। আমি চাইনি যে তোর শৈশবটা নষ্ট হোক, তুই সবটা জেনে ভেঙে পড়িস। তাই পুরোপুরি লোক জানাজানি হওয়ার আগেই তোদের নিয়ে এলাকা ছেড়েছি আমি। ঘাটে কেড়েছি রাজশাহীতে। এই সবটা শুনলো, মনোযোগ দিয়ে শুনলো, আর হৃদয় ভরে উঠলো মেয়েটা। এখন তার কাছে সবটা পরিষ্কার। জাঙ্কুক কেন তার ঠিকানা খুঁজছিল, কেন প্রতিদিন তার সম্মুখে প্রেমময় বাক্য আওড়াচ্ছিল, সব পরিষ্কার তার কাছে। এই যে নিজে 10 বছরের বয়সের বিয়ের কথা মনে ছিল না, ঠিক তা নয়, ঠিকই মনে ছিল। কিন্তু যখনই তার বাবা মাকে জিজ্ঞেস করে, তখনই বলে ওটা পুতুল বিয়ে ছিল। পুতুল তো আর কবুল বলতে পারে না, তাই তাকে দিয়ে বলানো হয়েছিল। এও মেনে নিয়েছিল আর ঘাটায়নি বিষয়টাকে। একবারের জন্য বিষয়টা মাথায় আসেনি যে তার বাবা মা তাকে মাত্র 10 বছর বয়সে বিয়ের পিড়িতে তুলে দিয়েছে। এর অজান্তেই তার জীবনে এত কিছু ঘটে গেল। বিয়ে হলো, স্বামী হলো, অথচ সে জানতেই পারলো না সবাই এরা তাকে ঠকিয়েছে। বাবা মা নিজেদের সম্পর্ক অটুট রাখার জন্য 10 বছর বয়সের একটা মেয়েকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। যার সাথে বিয়ে দিয়েছিল সেই পুরুষটাও শুধুমাত্র নিজের কথা ভেবে তাকে ত্যাগ করে ঠেলে দিল অন্ধকারে। তার কথা কেউ ভাবেনি একবারের জন্য। যে যা নিজের সাথে শুধুমাত্র ব্যবহার করেছে তাকে। মেয়েটার ভাবনার মাঝে শোনা গেল জাঙ্কুকের কণ্ঠস্বর। আমি আমার কর্মের জন্য অনুতপ্ত। আমি তেকে ছেড়ে গিয়ে বুঝেছি আমি কতটা ভুল করেছি। ধীরে ধীরে ভীষণ বাজেভাবে আটকে পড়েছি ওর মায়ায়। আমি ভালোবেসে ফেলেছি তেকে, তাই তো আবারও ছুটে এসেছি ওকে ফিরিয়ে নিয়ে যেতে। তেই পিছন ঘুরে জাঙ্কুকের দিকে তাকায়, তার ছেলের হাসি দেয় মেয়েটা। আপনি আমাকে ছেড়ে গিয়ে বুঝলেন আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন। আমার বাবা মা বুঝলো তারা ভুল করেছে, আফসোস। শুধুমাত্র আমিই বুঝলাম না আমার অগোচরে আমার কাছের মানুষগুলোর নিকট তাদের সম্পর্ক রক্ষার স্বার্থ রক্ষার সাথে আমি ভীষণ বাজেভাবে ঠকে গেছি। জাঙ্কুকে গিয়ে এলো তের সম্মুখে, অস্থির কণ্ঠে বলে, আমি ভুল করেছি, এর জন্য তুমি আমাকে অবশ্যই দোষী সাব্যস্ত করতে পারো, কিন্তু তাই বলে ঠকবাজ উপাধি দিতে পারো না। আমি তোমাকে ঠকাইনি। একজন 20 বছর বয়সের তরতাজা যুবকের সাথে যদি জোর জবরদস্তি করা হয়, ত্যায্য পুত্র করার হুমকি দেওয়া হয়, একজন 10 বছর বয়সী শিশু কন্যার সাথে যদি বিয়ে দেওয়া হয়, তবে ওই যুবকের এমন প্রতিক্রিয়া বা রাগ করাটা কি অস্বাভাবিক কিছু? আমার স্থানে তুমি থাকলে কি করতে? প্রশ্নটা না হয় নিজেকেই করো। এর দৃষ্টি শীতল হলো, বুঝল সে ওই বয়সে জাঙ্কুকের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। জাঙ্কুকের স্থানে সে থাকলে হয়তো সেও মেনে নিতে পারত না। কিন্তু পরের 7 বছর ভালোবাসলে সেই 7 বছরে কেন ফিরে এলো না? কেন একটা বারের জন্য খোঁজ নিল না? এত বছর পর এসেছে ভালোবাসার দাবি নিয়ে। হতে পারতো এত বছর দিয়ে অন্য কাউকে ভালোবেসে ফেলেছে, অন্য কারণ মায়ায় আবদ্ধ হয়েছে। যদি ভাগ্যগুণে এসবের কিছুই হয়নি, কিন্তু হতে তো পারতো। আচ্ছা, এত বছর জাঙ্কুক কি সত্যিই ভালোবেসে তার কাছে ফিরে এসেছে, নাকি এর পিছনে কোনো স্বার্থ আছে? এই মুহূর্তে আর কাউকে বিশ্বাস হচ্ছে না। মেয়েটা তপ্ত নিঃশ্বাস ফেলল, ঠান্ডা কণ্ঠে বলে, আমাদের সংসার হয়নি, একসাথে থাকা হয়নি, গভীর প্রণয়ে নিজেদের সিক্ত করা হয়নি। আর এত বছর আমাদের মাঝে সেই বয়সের পার্থক্যটাও কিন্তু খুঁজে যায়নি। সেদিন যেহেতু আমাদের বয়সের পার্থক্যের কারণে আপনি আমাকে মেনে নিতে পারেননি, বিয়ের আসরে ত্যাগ করেছিলেন, সেহেতু আজও মেনে নিতে পারার কথা নয়। তার চেয়ে বরং তালাক দিয়ে দিন আমাকে, মুক্ত হয়ে যান এমন অনিশ্চিত তো একটা সম্পর্ক থেকে। জাঙ্কুক অস্থির হলো, এই ভয়টাই পেয়েছিল। ব্যাকুল কণ্ঠে তের কাছে গিয়ে দাঁড়ায়। এমন কথা বলে না তে, আমি তোমাকে কখনো তালাক দেব না, মরে গেলেও না। আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তে জাঙ্কুকের হাতের ভাঁজ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়,
তাচ্ছিল্যের হাসি দেয় জাঙ্কুকের দিকে। তাই 7 বছরে আপনার ভালোবাসা কোথায় ছিল? বিয়ের আসরে আমাকে ত্যাগ করার কথা না হয় বাদই দিলাম, ধরে নিলাম আপনি পরিস্থিতির শিকার, কিন্তু পরের 7 বছর আমি না হয় বিয়ের সময় ছোট ছিলাম, আপনার সাথে সংসার করার বয়স হয়নি, তাই বলে কি একটু খোঁজ নিতে পারতেন না আপনি? আমি মানছি তো আমি ভুল করেছি, নিজের অনুভূতি বুঝতে দেরি করেছি, আর তারপর এইটুকু বলেই থামতে হলো জাঙ্কুককে। আমি তো বুঝতেই পারছি না এটাকে এখনো এখানে কেন সহ্য করা হচ্ছে, এটাকে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। জাঙ্কুকের দৃষ্টি এবার কঠিন হলো। তোদের বাড়িতে আমি থাকতেও আসিনি, আমি এসেছি আমার বউকে নিয়ে যেতে, আমার বউকে দিয়ে দে আমি চলে যাই। কিসের বউ? 7 বছর আগে ছেড়ে যাওয়ার সময় মনে ছিল না, স্মরণে ছিল না তোর? তারপর এত বছর পর বউয়ের কথা স্মরণে এসছে, এখন এখানে এসেছিস নাটক করতে? বের হ আমাদের বাড়ি থেকে। আমি আমার বউকে ছাড়া কোথাও যাচ্ছি না, অনেক সময় ব্যয় করেছি, আর নয়, প্রয়োজনে যুদ্ধ করব, পুলিশ ডাকবো, তারপরেও আমার বউকে সাথে নিয়ে যাব, বউকে ছাড়া এক পাও নড়ব না আমি। এতক্ষণে মুখ খুললেন মিস্টার সুবেই সাহেব, থমথমে কণ্ঠে বলেন, তোমাদের বিয়েটা আইনগত বৈধ নয়, বিয়ের সময় তোমার বয়স ছিল 20, কিন্তু পেয়েছিল নাবালিকা শিশুকন্যা, আর বিয়ের তেমন ডকুমেন্টসও নেই, পুলিশের নিকট গেলে তোমাকে ঝামেলায় পড়তে হবে, হয়তো দেখে ছেড়ে দিতেও হতে পারে তোমায়। জাঙ্কুক বাঁকা হাসে মিস্টার সুবেই সাহেবের দিকে গিয়ে তারপর বলে, এই জাঙ্কুক আর জাঙ্কুকের ভাইয়েরা কখনো কাঁচা কাজ করে না, আমি সেদিন ক্রোধের বশে বিয়েতে কোনো উৎসাহ না দেখালেও আমার ভাইরা বিয়ের প্রতিটি মুহূর্তের ভিডিও রেকর্ড করেছে, পুলিশের কাছে আমার বিয়ের প্রমাণ দিতে একটা মুহূর্তও সময় লাগবে না। আর রইল বাকি ঝামেলায় পড়ার কথা, তা তো আমি পড়বো না, পড়লে পড়বেন আপনারা। একটা নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার অপরাধে বুড়ো বয়সে জেলের ঘানি টানতে হতে পারে। ভয় দেখাচ্ছিস? দেখা, তবু আমার বোনকে তোর সাথে যেতে দেব না। জাঙ্কুক কিছু বলতে চাইছিল, কিন্তু সেই কথা বলার আগেই তে বেশ ঠান্ডা কণ্ঠে বলে ওঠে,